হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের খুবই সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব। এমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব যে টপিকটা বলা যায় তোমরা সেই ক্লাস 6 বা ক্লাস 7 থেকেই পড়ে আসছো। হ্যাঁ ভাইয়ারা, আমরা আজকে সারাংশ ও সারমর্ম নিয়েই মূলত কথা বলবো। এবং একেবারেই এই ক্লাসের শুরুতে যে কথাটা একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে আহ লিখিত অংশে সারাংশ বা সারমর্ম যদি কমন আসে তাহলে ধরে নাও যে তুমি অনেক লাকি। কেননা তুমি সেই ক্লাস 6-7 থেকে কলেজ লাইফ পর্যন্ত কিন্তু অনেক অনেক সারাংশ পড়েছো, অনেক সারমর্ম পড়েছো। যদি কমন আসে খুবই ভালো। আর যদি দেখো কমন আসলে পড়িনি, পরীক্ষার হলে যে যদি দেখো যে এনি হাও খুবই আনকমন প্রশ্ন, ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট তোমার কাজ হচ্ছে একটু ঠান্ডা থেকে, মাথাটা একটু ঠান্ডা রেখে তুমি কি লিখতে যাচ্ছ। আমি এই কথাটা বারবার বলি লিখিত অংশের ক্ষেত্রে যে লিখিত অংশের যে কোনো প্রশ্ন লেখার আগে তুমি অবশ্যই অবশ্যই 1-2 মিনিট একটু ভেবে নিবা যে তুমি কি লিখতে যাচ্ছ। তুমি একটা জিনিস কখনো চিন্তা করে দেখেছো যে তুমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলে, একটা ভাব সম্প্রসারণ 2-3 পেজ লিখতে, সেটাতে নাম্বার বরাদ্দ ছিল 10। অ্যাট দ্য সেম টাইম একটা সারাংশ বা সারমর্ম মাত্র 2 থেকে 3 লাইন লেখার পরে সেটাতে কিন্তু নাম্বার বরাদ্দ ছিল একইভাবে 10। তাহলে এখান থেকে একটা বিষয় বোঝার আছে যে এত লেখার পরেও 10 নাম্বার, আবার সারাংশ বা সারমর্ম 2 থেকে 3 লাইন লেখার পরেও 10 নাম্বার বরাদ্দ। আসল কথাটা হচ্ছে এই, আমাদের দেশে আমরা সারাংশ বা সারমর্ম যেভাবে লিখি, সত্যি কথা বলতে আমাদের লেখার প্রসেসটা সবসময় ঠিক থাকে না। আমরা কি করি জানো? মানে আমরা না, অনেক স্টুডেন্ট যেটা করে যে সারাংশ বা সারমর্মের ওই প্রথম থেকে 1 লাইন, মাঝখান থেকে 1 লাইন, শেষের থেকে 1 লাইন নিয়ে লেখা শেষ। এই কাজটা কোনোভাবেই কখনোই করবা না। এটা হচ্ছে তোমাদের কাছে আমার একান্ত একটা রিকোয়েস্ট। তুমি সবসময় চেষ্টা করবা অল্প লিখছো, লেখা খুব একটা ভালো হওয়ার দরকার নেই, কিন্তু এই হুবহু কপি পেস্ট করার অভ্যাসটা বাদ দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সারাংশ এবং সারমর্ম লেখার ক্ষেত্রে কোনোভাবেই বানান ভুল করা যাবে না। তুমি একটা সারাংশ লিখেছো মাত্র 2 লাইন বা 2.5 লাইন, তুমি তার মধ্যে 4টা-5টা বানান ভুল করছো, কথার কথা ধরে নিচ্ছি, তাহলে টিচার কি নাম্বার দিবে? কোনোভাবেই কিন্তু নাম্বার দিবে না। বানান বিষয়ে অ্যালার্ট থাকবো, অল্প কথায় লিখবো, 2 থেকে 2.5 লাইন লিখবো এবং সুন্দর করে লিখবো। এবং সারাংশ সারমর্মের মধ্যে আবার দয়া করে ইংরেজি কোনো শব্দ বা কোটেশনস বা উক্তি অনেক স্টুডেন্টস লেখে, এটা করা যাবে না। কোনো ইংলিশ ওয়ার্ড লেখার দরকার নেই, কোনো কোটেশন বা উক্তি লেখার দরকার নেই। জাস্ট তুমি ওইটা পড়ে কি বুঝেছো, কি জানতে পেরেছো, তোমার মতো তোমার ভাষায় তুমি 2 থেকে 3 লাইনে লেখাটা শেষ করবে। ঠিক আছে? তো চলো তাহলে আজকে আমরা এই সারাংশ সারমর্মের উপর ভিত্তি করে বিগত বছরে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে অল্প কিছু প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে 2-1টা প্রশ্ন ইতিমধ্যে এসেছে। তো আমরা সেই সকল প্রশ্নগুলো নমুনা একটু দেখি যে আসলে প্রশ্নগুলো কেমন ছিল। যেমন ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে দেখো 2022-23, অর্থাৎ একেবারে সাম্প্রতিক সময় আসা এই প্রশ্নটা, এইটা তোমার সারমর্ম লিখতে বলেছে। তুমি এই সারমর্মের দিকে একটু তাকিয়ে দেখো যে তুমি এ যাবৎকাল 6-7 থেকে কলেজ লেভেল পর্যন্ত যত যাই পড়েছো না কেন, এই সারমর্মটা খুব সম্ভবত তোমার পড়া হয়নি। তাহলে এখন পরীক্ষার হলে যে তুমি দেখলে যে তুমি এমন একটা সারমর্ম লিখতে যাচ্ছ যেটা তুমি জীবনে কোনোদিন পড়োনি, তো তার মানে কি এই যে তুমি লিখতে পারবা না? আমার মনে হয় অবশ্যই অবশ্যই তুমি লিখতে পারবে। জাস্ট তুমি কি করবা, এই যে বড় একটা কবিতা থেকে সেই কবিতার একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে, তাই না? তো কবিতার একটা অংশ যেহেতু এখানে তুলে ধরা হয়েছে, তোমার কাজ হচ্ছে এটা সুন্দর করে পড়া। পড়ে তুমি যতটা বোঝো, যতটা বুঝতে পেরেছো, তুমি সেটাই সারমর্ম হিসেবে লিখবা। এই যেমন দেখো, ওই সারমর্মের মূল কথা ছিল কিন্তু এটা। এখন আমি বা আমরা স্লাইডে এটা লিখে দিয়েছি, তার মানে যে তোমাকে এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার মতো করে লেখো। মানে আমরা এখন ছোট্ট ক্লাসে পড়ছি না যে বই থেকে যা পড়ে গিয়েছি তাই আমাকে লিখতে হবে।
বিষয়টা এমন না। তোমার মনে, তোমার মাথায় ওই মুহূর্তে যেটা যেটা আসে তুমি সুন্দর করে লিখে আসো। সত্যি কথা বলতে দেখো, টিচাররা সবসময় দেখে যে তুমি কি লিখছো, তোমার লেখার গাঁথনিটা দেখে, ঠিক আছে, তোমার বানান টানানগুলো দেখে, তুমি কতটা ভালো লিখছো কতটা খারাপ লিখছো, আসলে এটা টিচাররা দেখতে চায় না। কেননা লিখিত অংশে নাম্বার থাকে অনেক কম, এবং তোমরা দেখেছো যে বেশ কিছু আইটেম কিন্তু লিখিত অংশে লিখতে হয়। তো তুমি যদি এখন মনের মাধুরী মিশিয়ে লিখতে যাও, আসলে অত সময় পাওয়া যায় না। জাস্ট ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল করলে দেখো, ঢাকা ভার্সিটি খ ইউনিট 2021-22 শিক্ষাবর্ষে এমন একটা সারমর্ম এসেছে যেটা আমরা সেই ক্লাস 8-9 থেকে বা 7-8 থেকে পড়ে আসছি। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তার। তো এই যে দেখো, এটা আমাদের কমন এসেছে এই সারমর্মটা। তো যেহেতু এটা খুবই কমন একটা সারমর্ম, তখন আমরা কি করব, লেখার আগে সুন্দর করে একটু চিন্তা করব যে আমি আসলে কি লিখতে যাচ্ছি। এবং লেখাটা দেখো, আমরা যেভাবে লিখেছি 1 লাইন, 2 লাইন এবং 3 লাইন, তুমি চাইলে অবশ্যই অবশ্যই এটাকে আরো 1 লাইন কমও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু 2 লাইন বেশি লেখার দরকার নেই। এখন তুমি লিখতে যে দেখা গেল এইটুকু লেখার মধ্যে এই একটা বানান ভুল করেছো, এই একটা বানান ভুল করেছো, কথার কথা বলছি, একটা বানান ভুল করছো, তারপরে মনে করে এই বানানটা ভুল করেছো, এই বানানটা ভুল করেছো, তাহলে 3 লাইন লিখতে যে তুমি যদি 6টা বানান ভুল করো, তাহলে টিচার কি আর নাম্বার দিতে পারবে? টিচারে কি আর নাম্বার দেওয়ার জায়গা আছে? কোনো জায়গা নেই। সো বেটার, সারাংশ সারমর্মের ক্ষেত্রে কোনোভাবেই বানান ভুল করা যাবে না। দেখো এখানে বলেই দিয়েছে, অনধিক 4 বাক্যে একটা সারমর্ম লিখতে বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আসে এই প্রশ্নটা। অনধিক মানে কি? সর্বোচ্চ 4 বাক্য। তাহলে সর্বোচ্চ 4টা মানে তোমাকে 4টাই লিখতে হবে এমন কথা নেই, তুমি 3টা বাক্য লেখো না। এবং দেখো, এটাও কিন্তু একেবারে কমন একটা সারমর্ম, এবং একাধিকবার কিন্তু আমরা এই সারমর্মটা পড়েছি। তো যেহেতু পড়েছি, আমার মনে হয় এই ধরনের কমন সারমর্ম যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা খুব সহজেই লিখতে পারব। আমরা দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে 2012-13, অর্থাৎ অনেক আগে এই প্রশ্নটা এসেছিল, এবং জাস্ট প্রশ্নটার একটা নমুনা দেখালাম, এবং এই প্রশ্নের আমরা এখন চলো খুব সংক্ষেপে সারমর্মটা একটু লিখি। এই হচ্ছে একেবারেই ওই আনকমন যে সারমর্মটা এসেছে, সেই সারমর্মের মূল কথা। এখন কথা হচ্ছে, আমি এই মূল কথাটা আমার মতো করেও লিখতে পারি, তাতে কিছু যায় আসে না, কিন্তু এমন কিছু লিখবো না যাতে করে উল্টাপাল্টা হয়ে যায়। তো যাই হোক, ছোট ছোট ভাইয়েরা, আমরা দেখতে দেখতে সারাংশ এবং সারমর্মের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই, সারাংশ এবং সারমর্ম যদি দেখো পরীক্ষার হলে যে কমন এসেছে, খুবই ভালো কথা। আর যদি দেখো আনকমন এসেছে, কিচ্ছু যায় আসে না। একটু বুঝে বুঝে ধীরে সুস্থে তুমি যেটা জানো, যেটা বুঝতে পারছো, ওই মুহূর্তে তোমার মাথায় যেটুকু কাজ করছে তুমি সেটাই লিখবা, এবং লিখতে যেয়ে চেষ্টা করবা অতিরিক্ত কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট একটু বানানের দিকে খেয়াল রাখ, ঠিক আছে? আর একেবারেই সর্বশেষ যে পরামর্শটা তোমাদের জন্য, সেটা হচ্ছে, তোমাদের সবার কাছে কম বেশি আমি জানি বই রয়েছে, গাইড রয়েছে। আমি তোমাদেরকে জাস্ট একটাই রিকোয়েস্ট করব, জাস্ট সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের কাছে যার কাছে যে বই আছে, সেখান থেকে সারাংশ এবং সারমর্ম পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই 1 বার 2 বার 3 বার একটু চোখ বুলিয়ে যাবা। যদি কমন আসে খুবই ভালো, আর যদি কমন নাও আসে, দেখবা তুমি খুব সহজে এবং অনায়াসে লিখতে পারছো। তাহলে আশা করছি সারাংশ এবং সারমর্ম নিয়ে আজকের এই ছোট্ট ক্লাসে আমরা যেটুকু বললাম, এটা তোমার সামনে উত্তর করার ক্ষেত্রে একটু হলেও কাজে লাগবে, ঠিক আছে? সুতরাং টেনশন না করে জাস্ট ছোটবেলা থেকে যেগুলো পড়েছো ওইগুলোই বিভিন্ন গাইডে আছে, একবার চোখ বুলিয়ে যাও, এবং পরীক্ষার হলে যদি আসে একেবারে মনের মাধুরী মিশিয়ে লিখে আসো। সবার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং শুভকামনা জানিয়ে এই ছোট্ট ক্লাস এখানে শেষ করছি।